আপনি বললেন যেমন যেমন উপসর্গ তেমন তেমন ব্যবস্থা, সেটা কলকাতা শহরে বসে যতটা সহজে ভাবা সম্ভব, সেই তেমন তেমন ব্যবস্থা কি গ্রামের বা জেলার একজন মানুষ পাবেন বা পেতে পারেন? আমি এখানে একটা কথা বলতে চাই দেবযানী, সেটা দেবাশীষবাবু বলছেন। আমরা তো যখন ডেঙ্গু আউটব্রেকের সঙ্গে আমি ওনাদের সঙ্গে মিটিং করেছিলাম কর্পোরেশন মেয়র, এবং পশ্চিমবঙ্গে ডেঙ্গুর যে ব্যাপারটা ছিল সেটা আমরা অনেকটাই কমাতে পেরেছি। আমরা কর্পোরেশনের সঙ্গে করে কিট তৈরি করে, আমি ডিএমই সাহেব আমার সঙ্গে মিটিং করে ডাক্তারদের ট্রেনিং দিয়ে। যা দুঃখের ব্যাপারটা হচ্ছে কেন ডেঙ্গুতে মারা যায়, দেবাশীষবাবু একদম ঠিক কথা বলেছেন, 3 দিনে কেউ মারা যাবে না। কেন মারা যায় জানেন? এটা আমাদের অজ্ঞতা। আমাদের বিশেষ করে গ্রামে গঞ্জে বা একটু জায়গায় ধরুন ডেঙ্গুর একটু ব্যথা হলো বা চিকুনগুনিয়া ডিজিজের ব্যথা হলো, আমরা কী করলাম, সঙ্গে সঙ্গে একটা পেইন কিলার খেয়ে নিলাম। যেইটা খেলাম প্যারাসিটামলের সঙ্গে, যখন মাত্র আমরা পেইন কিলার খেলাম, দ্যাটস দ্য ডেঞ্জারাস। মারা কিন্তু সেইখানেই যায়, শুধু ডেঙ্গুতে কিন্তু মারা যায় না। দেখবেন ভুল ট্রিটমেন্ট করে না, দোকান থেকে গিয়ে আমি একটা ব্রুফেন খেয়ে নিলাম, খুব হাতে পায়ে ব্যথা করছে, কম্পাউন্ড প্রেসক্রিপশনলেস ওষুধ আমাদের দেশে পাওয়া যায়, গিয়ে সোজা আইবুপ্রুফেন খেয়ে নিলাম দুটো, ব্যথা কমার জন্য। যেটা বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা খালি প্রশ্ন হাতড়ে বেড়াই যে কি কারণে মৃত্যুটা হলো। আমাদের প্রত্যেকেরই আছে, আর আশপাশে খুঁজলেই পাওয়া যাবে। আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে, পাশের বাড়ির একজনকে দেখলাম, একটি তরতাজা মেয়ে 21-22 বছরের, সে হঠাৎ করে তার প্রাণটা চলে গেল, নার্সিং হোমে ছিল। আমরা জানতেই পারলাম না, ট্রিটমেন্ট হচ্ছে, প্যারাসিটামল চলছে, জলের ব্যবস্থা ঠিকঠাক রয়েছে, তাহলে কেন প্রাণটা চলে গেল? আর যেটা উনি বলেন, আরো একবার বলুন। ব্যাপারটা হচ্ছে যে আমি বারবার বলতে চাইছি, যেটা দেবাশীষবাবু বলেছেন, যে এই ধরনের ভাইরাল ডিজিজে সিমটম ভিত্তিক চিকিৎসা হয়, এবং যেখানে ডেঙ্গু ধরা পড়লেও প্যানিক করার কিছু নেই। আজকাল ডাক্তাররা কর্পোরেশনে আছে, আমাদের স্বাস্থ্য ভবনে আছে, সব জায়গায় সিস্টেম আছে, প্লেটলেটটা দেখে নেওয়া এবং একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা, উইদাউট প্যারাসিটামল আর কোনো ওষুধ খাবে না। পেইন কিলার খেলে সাধারণ অর্থে মানুষরা, বিশেষ করে চিকুনগুনিয়াতে প্রচণ্ড ব্যথা হয়, হাতে গাঁটে খুব ব্যথা হয়, আমরা গিয়ে একটা আইবুপ্রুফেন বা একটা পেইন কিলার খেয়ে নিই। আমাদের ফার্মেসি কী করবে, একটা পেন কিলার সঙ্গে 2টো অ্যান্টাসিড জেলুসিল দিয়ে দেবে, আপনি 2টো জেলুসিলের সঙ্গে একটা পেন কিলার খেয়ে নিলেন, আপনি জানলেন না আপনি আবার নিজের কী সর্বনাশটা করলেন। ডেঙ্গু হ্যামারেজিক ফিভারে একেবারেই চলবে না, একেবারে বিষের মতো কাজ করবে। আরো একটা জিনিস, যদি কারোর অন্য কোনো রোগ থেকে থাকে, তার মধ্যে হয়তো ডেঙ্গু, সেই সময় অন্য ওই ওষুধগুলো চলছে, সেগুলো কি সব বন্ধ করে দিতে হবে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে অন্য কোনো রোগ থাকে ডাক্তারবাবুরা সেটা দেখবেন। এবার শুধু শুধু ডেঙ্গু থেকে মৃত্যু হয়েছে এরকম কিন্তু ঘটনা খুব কম, রেয়ার। যেটা দেবাশীষবাবু বলেছেন, আমাদের কর্পোরেশন এবং স্বাস্থ্যবান আছে, যে ডেঙ্গু হেমারেজিক ফিভার হলে প্লেটলেট হঠাৎ কমে গেলে, এবং সেটাও দেখা গেছে পরবর্তীকালে অ্যানালাইসিস করে ইট ইজ নট অনলি ফর দ্য ডেঙ্গু, তারা অন্য রোগগুলো ছিল সেটা এক্সাগারেট করেছে। একটা কথা বলছি ওনার এই প্রসঙ্গে, যে এই যেমন উনি বলছেন পেইন কিলার, অনেক সময় হয় কি, মাথা ধরেছে, ডেঙ্গুতে যেমন হেডেক হবে, পেইন হবে, অ্যাসপিরিন খাওয়াটা ডেঞ্জারাস। কারণ কি, ডেঙ্গু হ্যামারেজিক ফিভারে, মানে হ্যামারেজ মানে কি, রক্তক্ষরণ হচ্ছে, অ্যাসপিরিন খেলে আরও রক্তক্ষরণ বাড়িয়ে দেবে। সুতরাং একমাত্র প্যারাসিটামল ছাড়া এটা হবে না। আরেকটা আসার কথা হচ্ছে, জাপানিজ এনসেফ্যালাইটিসের কিন্তু ভ্যাকসিন আছে। সেই ভ্যাকসিনটা হয়তো সেটাও একটা লং লাস্টিং তার এফেক্ট আছে কিনা, তার বুস্টার ডোজ দিতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা নিয়ে গ্রামাঞ্চলে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছে, এবং যে কারণের জন্য দেখা যাচ্ছে যে গতবারের তুলনায়, আগের কিছু বছর আগের তুলনায় এখন একটু কমের দিকে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ডিজিজগুলোর ক্ষেত্রে, মসকিউটোবর্ন ডিজিজের ক্ষেত্রে কিন্তু প্রিভেনশন হচ্ছে এই মুহূর্তে, আদার দ্যান ভ্যাকসিন, কোনো ট্রিটমেন্ট নেই, হচ্ছে প্রিভেনশন অফ মসকিউটো বাইট। মশা থেকে, কামড় থেকে দূরে থাকতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, দিনের বেলায় যারা মশা কামড়ায়, দিনের বেলা বলতে কিন্তু শুধুমাত্র যে একবারে সানসেট সানরাইজের মধ্যে নয়, আজকাল দেখা যাচ্ছে ডেঙ্গুর মশা সন্ধ্যের পরেও কামড়াচ্ছে। সেই জন্য যেভাবেই হোক না কেন, মসকিউটো ব্রিডিং তো কমাতে হবে, সেটা কর্পোরেশন করছে, কিন্তু একমাত্র কর্পোরেশনের পক্ষে এটা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে অ্যাওয়্যার হতে হবে যে মসকিউটো যেন না জন্মায়, এবং মসকিউটো বাইট থেকে তাকে বাঁচতে গেলে সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে মসকিউটো নেট ব্যবহার করা। এটা একটা দিক। কথা বলি এখানে, বারবারে অ্যাওয়ারনেস কথাটা উঠছে, যেহেতু আমি কমিউনিকেশনের লোক, সেই জন্য বারবারই আমার মনে হচ্ছে এই অ্যাওয়ারনেসটা বড্ড ক্লিশে শব্দ হয়ে গেছে। আসলে সময় হয়েছে অ্যাওয়ারনেসটাকে অ্যাকশনে কনভার্ট করা, এবং আমি চমৎকার অ্যাওয়্যার করলাম। আপনি বলছেন যে আমার অ্যাওয়ারনেস, ধরা যাক প্লাস্টিকের প্যাকেট আমাদের ফেলার কথা নয়। আমি থাকি বালিগঞ্জ সার্কুলার রোডে, বালিগঞ্জ সার্কুলার রোড থেকে আমি নিউ টাউন অব্দি যদি আসি, আমি রাস্তায় কোনো একটা জায়গায় প্লাস্টিকের প্যাকেট ফেলতে পারবো না। তাহলে আমার অ্যাওয়ারনেসটা কিন্তু আমি এক্সিকিউট করতে পারলাম না ইন অ্যাবসেন্স অফ অল্টারনেটিভস। এখানে একই রকম প্রশ্নটা আসছে। এই যে কথাটা বিশেষজ্ঞরা বলছেন যে যা করা উচিত, সেটা হচ্ছে একটা প্রপার মেডিকেল অ্যাডভাইস অনুযায়ী কাজ করা উচিত।
আমি নিজে মেটিয়াবুরুজ অঞ্চলে কাজ করি, আমি তপসিয়া অঞ্চলে কাজ করি, আমি কলকাতার বাইরে ভাটপাড়া অঞ্চলে বহুদিন কাজ করেছি। ওয়্যার ইজ দ্য মেডিকেল ফেসিলিটি? ভাটপাড়া অঞ্চলে, ভেরি ইন্টারেস্টিং, তিনি ভাটপাড়ার কেউ শোনেন, তিনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। ভাটপাড়া অঞ্চলে যারা রেজিস্টার্ড MBBS ডাক্তার, তারা আমি একটা পার্টিকুলার প্রজেক্ট করতে গিয়ে হঠাৎ করে আমার চোখে পড়লো, মানে অ্যানালিসিস করতে গিয়ে তারা রেগুলার করছে স্টেরয়েড দিচ্ছে। তো আমি একজন ডাক্তারকে ডাকলাম আলাদা করে, সামনে সবার কথা বলছে না, অন্যান্য অ্যাসোসিয়েশনের সামনে আমি ডাকলাম, আলাদা করে বসলাম, বললাম যে আচ্ছা আপনারা স্টেরয়েড কেন দিচ্ছেন? বললো কী করবো বলুন তো, এখানে তো সব কোয়াকে ভর্তি হয়ে গেছে, যখন তাদের কাছে পেশেন্ট যাচ্ছে কোয়াক স্টেরয়েড দিচ্ছে, সে একদিনে সেরে উঠছে, এবার বলছে এ তো ডাক্তার কিছু জানে না, এই 7 দিন ধরে ওষুধ দিচ্ছে, আমার কিচ্ছু হচ্ছে না, তো আমাকেও তো পেশেন্টটা হাতে রাখতে হবে, খেতে হবে তো আমাকে কিছু, তো আমাকে দিতে হচ্ছে। ফলে এই অ্যাওয়ারনেসটা কার হচ্ছে? ফলে এই যে সিস্টেমটা, এই যে ওভারঅল হেলথ সিস্টেমটা, আপনি আজকে মেটিয়াবুরুজে চলুন, সেখানে রেজিস্টার্ড ডাক্তার হাতে গুনে এক আঙুল থেকে আর আঙুলে যাবে না, দ্যাট ইজ বিং কমপ্লিটলি ডমিনেটেড বাই কোয়াক্স। ফরগেট অ্যাবাউট সুন্দরবন। তাহলে আমার কথা হচ্ছে, যদি আমরা একটা কম্প্রিহেন্সিভ কমিউনিকেশন হেলথ পলিসি না থাকে, সরকারের যদি, যে সরকারি হোক, যদি প্রপার পলিসি না থাকে, তার যদি প্রপার এক্সিকিউশন না থাকে, দিস উইল বি অনলি বি। আমি ঠিক এই জায়গা থেকে দেবাশিস বাবুর কাছে আসছি। সত্যি তো এটা তো এক্ষেত্রে মানুষের একটা হচ্ছে অধৈর্য হয়ে পড়া, পাশের বাড়ির জন সুস্থ হয়ে গেল, যেটা উনি বললেন যে এই ডাক্তারের কাছে আমি পড়ে রয়েছে, অথচ 2 দিনের মধ্যে সে সুস্থ হয়ে গেল। এই যে মানুষের মাইন্ড, মানে কোথাও না কোথাও একটা উত্তাল হয়ে ওঠা, যে কেন আমি ভুগবো, আমাকে ঠিকমতো মেডিসিন দেওয়া হচ্ছে না, এগুলোর সামনে কিভাবে লড়াই, এটা তো সরকারি একটা নজর দরকার। এখানে জয়ন্ত এই ব্যাপারটা এখানে হাইলাইট করুক, আপনারাও করবেন। ল্যাক অফ পলিটিক্যাল উইল, এটা আজকে এখন প্রথম কথা। কীরকম? গ্রামেগঞ্জে বলা হচ্ছে যে হাত গুটিয়ে রাজনৈতিক নেতা, সে যেখানেই হন না কেন, বসে থাকবেন না, ওনারও কিছু দায়িত্ব আছে। অর্থাৎ জনস্বাস্থ্যের যদি উন্নতি আপনি চান, পরিবর্তনশীল এই যে পৃথিবী, নানান পরিবর্তন, রোগের চরিত্র বদলে যাচ্ছে, সব কিছু, মশা বদলাচ্ছে, মশার চরিত্র বদলাচ্ছে, এর হাত থেকে পরিত্রাণের জন্যে যদি জনগণকে সচেতন করতে হয়, তাহলে জনপ্রতিনিধিদের সচেতন হয়ে মাঠে নামতে হবে, তার চরিত্রটা পরিবর্তন করতে হবে। ইয়েস, এটা একটা দারুণ বিষয়। তার একটা ফল আমি পেয়েছি, এখানে নামও বলবো না। দ্য পাবলিক ফিগার বিহাইন্ড পাবলিক হেলথ, জার্মান থেকে একটি বই বেরোয় আমাদের, আমি গর্ব করেই বলবো যে আমাদের মাননীয় মেয়র পারিষদ স্বাস্থ্য শ্রী অতীন ঘোষ। কোন দলের লোক আমার বইটাতে কোথাও লেখা নেই, কিন্তু মাননীয় মেয়র পারিষদ শ্রী অতীন ঘোষ মহাশয় স্বাস্থ্য মেশিনারির পেছনে দাঁড়িয়ে থেকে একগাদা কাজ এই সীমিত সামর্থ্যের মধ্যে করেছেন। ওটাই আমার বইয়ের বিষয়, অ্যান্ড দ্যাট ওয়াজ পাবলিশড বাই ল্যাম্বার্ট। তো আমি বলতে চাইছি যে দ্য পাবলিক ফিগার, এই ওনার কোনো ক্ষমতা নেই। আমি DHS, আমার কোনো ক্ষমতা নেই। আপনি আমার জনপ্রতিনিধি, আপনি মন্ত্রী, পেছন থেকে বলবেন যে এই কাজটা কালকের মধ্যে হতে হবে, দেখবেন কাজটা সকালবেলা হয়ে গেছে। এটা আপনারা কেউ হাইলাইট করছেন না, যে জনপ্রতিনিধি না চাইলে কেউ কিচ্ছু করতে পারবে না। একদমই, এই কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মন্ত্রী, সবাই একেবারে এই জায়গাটা কিন্তু খুব ছোট স্তরেও করতে হবে, যেটা উনি বারবার বলছেন, যে কোনো দলেরই জনপ্রতিনিধিকে এগিয়ে আসতে হবে, অন্তত তার এলাকায় কি ধরনের কাজগুলো চলছে সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে, যেটা জয়ন্তবাবু বলেন। আমি কারণ ওই কুয়াকগুলোর সঙ্গে ওই নেতার সম্পর্ক আছে, না হলে ভুল ট্রিটমেন্ট ওই জায়গায় চলতে পারে না, সে যেখানেই হোক। যেমন বলছেন যে জমা জল যেখানে আটকে রয়েছে সেখান থেকে সরাতে হবে, সেটা কি করে, কত দ্রুত সম্ভব, বা যদি কাজ চলে, যদি জমেই থাকে জলটা, সেখানে কি ব্যবস্থা নেবে, অন্তত রোগ যাতে না ছড়ায়। আমার এই জায়গাটা, আমার পরিবেশ, জমা জল, কাপটার মধ্যে জমা জল আছে, কাপটা যিনি দিয়েছেন তার দায়িত্ব। আমার এখানে ড্রেনটা রয়েছে, ড্রেনে জল জমে আছে, ড্রেনেজ ডিপার্টমেন্টের দায়িত্ব। এই যে জমা জল, আমি আগেই বলেছিলাম, আবার আমার ফ্লাওয়ার ভাসে, বেডরুমে জমা জল, সেটার দায়িত্ব আমার। তার মানে ভাগ ভাগ করতে হবে। আমি যদি বলি যে আমার বাড়িতে এমন কোনো খোলা জায়গা নেই যেখানে আমি জল জমিয়ে রেখেছি 7 দিনের বেশি, এটা আমি বাড়িতে করব। এখানে দেবাশিসবাবু, যদি জল জমেও থাকে, সেই জলটা ধরুন ফেলা যাচ্ছে না, সেক্ষেত্রে কি কোনো রকম মানে ঢেকে না রেখে, ধরুন নোংরা জলই আমি ধরলাম, নোংরা মানে খোলা রয়েছে আর কি, বৃষ্টির জল আটকে রয়েছে, বের করা যাচ্ছে না, কেরোসিন তেল বা কোনো আমি একটু উদাহরণ দিই, আরো ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে, ধরুন আপনার দোতলা বাড়ি, রেইন ওয়াটার পাইপ আছে না? রেইন ওয়াটার পাইপটা কি, বৃষ্টি হলে ছাদে জল জমে, সেই জলটা নেমে যাবে বলে একটি পাইপ তার গায়ে, ওই বিল্ডিংয়ের গায়ে লাগানো আছে। ধরুন ওপর থেকে পলাশ ফুলের পাতা পড়েছে, পড়ে জমে গেছে, তাহলে কি হলো, ক্লগড রেইন ওয়াটার পাইপ, বৃষ্টির জল ছাদে জমলো। আপনি সিরিয়াল দেখছেন,
আপনি কিন্তু রোববারে গিয়ে আপনার বাড়ির ছাদ কেমন অবস্থায় আছে আপনি দেখছেন না। বিজ্ঞানীরা গবেষণা করে বার করলেন যে ওই জলটা আলোক পিয়াসী হচ্ছে ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস স্টিফেন্সাই। কি সুন্দর জল জমেছে ছাদে, কেন জমেছে আমরা দেখছি না, সেখানে অ্যানোফিলিস স্টিফেন্সাই জন্মায়। তাহলে কি করতে হবে, একটা লাঠি দিয়ে ওই রেইন ওয়াটার পাইপটাকে নাড়িয়ে দিতে হবে, সো দ্যাট ওই ক্লগ ড্রেনটা ওপেন হলো, রেইন ওয়াটার নেমে গেল, প্রবলেম শেষ। আপনার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের নিচে যে ট্রে আছে, অনেকেই বলেন রাজস্থানের সমস্যা কলকাতায় জুড়ে দেওয়া হলো। আমি আজ পর্যন্ত ফ্রিজের নিচে অ্যানোফিলিস দেখিনি, কিন্তু আমাকে মিথ্যে কথা বলতে হয় অনুষ্ঠানে। যদি ফ্রিজের নিচে মশার প্রজনন দেখতে পান, মশা জন্মেছে দেখতে পান, নড়াতেও হবে না, আপনি 1 চামচ নুন দিয়ে দিন। এইটাই চাইছিলাম, তাহলে এই সাধারণ সোজা কোনো জায়গাটা। বিষয়। এইরকম আপনার ফ্লাওয়ার ভাস আছে, এটা করে দিন। চৌবাচ্চার জল 7 দিন পর পর ফেলতে বলছি না, জল খরচ করে ফেলুন। জলের অভাব নেই অনেক জায়গায়, তবু বলছি জলের অভাব আছে, সেখানে আপনি 7 দিন পর পর জলটা খরচ করে ওর গাটা ঘষে দিন। যা বাবা, পরিষ্কার করতে বললেন আবার ঘষে দিতে বলছেন কেন? তার কারণ বিজ্ঞানীদের কথা আবার, যে ডেঙ্গি মশার ডিম একটা ময়েস্ট কন্ডিশনে, একটু জলীয় বাষ্পের আস্তরণ আছে এমন একটা জায়গায় 3 বছর বেঁচে থাকতে পারে। 3 বছর বাদে যখন আপনি জল দেবেন, সেই ডিম ফুটে বেরোবে লার্ভা। সুতরাং ওই যে পরিষ্কার করেছেন সেটাই হবে না, ঘষে ঘষে চৌবাচ্চাটা পরিষ্কার করুন। সেখানে তো আপনি কীটনাশক দিচ্ছেন না, পয়সা লাগছে না। ডাবের খোলাটা খেয়ে আপনি 4টে টুকরো করে ফেলুন। আপনি টায়ারটা খোলা আকাশের নিচে রাখলেন না, এটা করে দিন। এটা হচ্ছে জনগণের কাজ। কেন? কারণ এইসব জায়গাতে ডেঙ্গি ম্যালেরিয়ার মশা জন্মায়। উনি যেটা বলতে চাইছেন কমিউনিটি পার্টিসিপেশন। একদম, একটা কথা বলি, ডেভেলপমেন্টের কথা আমরা বললাম, একটু আমাদের বলে দেওয়া দরকার। ডেভেলপমেন্ট 21st সেঞ্চুরির একটা একদম ব্রুটাল রিয়ালিটি, এটা হবেই, ডেভেলপমেন্ট হচ্ছেও এবং হবেও। কিন্তু যে কোনো, আমার মনে হয় জয়ন্তবাবু এই ব্যাপারটায় আমার সাথে একমত হবেন, যে ডেভেলপমেন্টকে আমরা স্টপ করতে পারবো না, করা উচিত না, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়ার আগে তার হেলথ রিস্ক অ্যাসেসমেন্ট এবং হেলথ রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ দেখে নিতে হবে যে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কি আসতে পারে, যেটা দেবযানী একটু আগে আপনি উল্লেখও করেছেন। বারবারই কিন্তু আমরা সেই জায়গাগুলো এবং ছোট ছোট জিনিসগুলো জানতে পারলাম যে 1 চামচ নুন সেটা কতখানি কার্যকরী হতে পারে। যে জলটা আমরা ফেলে দিতে পারছি না, হয়তো আমাদের সম্ভব হচ্ছে না বের করে দেওয়া, সেখানেও বোধহয় খানিকটা হলেও এটা কাজ দেবে। এবং আরেকটা যেটা বললেন, জলটাকে ফেলে দিলেই কিন্তু সব শেষ হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল, তা নয়, সেই জায়গাটা ঘষে পরিষ্কার করে দিতে হবে। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে সজল বাবুর সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপারটা একটু আসি। আমরা শুধু স্বল্পমেয়াদী চিন্তাভাবনা না রেখে একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা যদি করি, প্রতি বছরই আমাদের এই নিয়ে এত উদ্বেগ যাতে না হয়, আমরা ধরুন স্টুডেন্টদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারি, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আর্কিটেকচারের স্টুডেন্ট, তারা পরবর্তীকালে যে সমস্ত ডিজাইন করবেন তাদের সঙ্গে এটাও জুড়ে থাকবে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, যাতে এই ধরনের প্রবলেমগুলো ফার্দার সার্ফেস না করে। এটা একটা দরকার। না, তার সঙ্গে আরেকটা আপনি ভাবতে পারেন, যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টে সঙ্গে যেমন ইঞ্জিনিয়াররা থাকছে, তার সঙ্গে একজন পরিবেশবিদ বা একজন মেডিকেল সায়েন্সের লোক যদি থাকে, তারা কিন্তু এই অ্যাসপেক্টগুলোকে নিয়ে ভাববে একেবারে। আমরা আলোচনার আর একটু একটা অ্যাড করবো, আমি একটা অ্যাড করে নেবো। এই যে আমাদের নালাগুলো আছে, আমরা কলকাতার সৌন্দর্যায়ন হয়েছে, আমরা দেখেছি, অন্তত এই দশকে আমরা দেখেছি কলকাতার সৌন্দর্যায়ন হয়েছে, এটা অস্বীকারের উপায় নেই। আমরা তার সঙ্গে যদি আমাদের এই যে বাগবাজার বা আপনার টালি নালাগুলো, এগুলোকে ক্লিন করে ভেনিস মডেল চালু করি, তাহলে সৌন্দর্যায়ন হবে, মশা দূর হবে ডিসিলটেশনের জন্য, এবং তার সঙ্গে পরিবহন ব্যবস্থার একটা দারুণ ভালো সুরাহা হবে। আমার মনে হয় এগুলো দীর্ঘমেয়াদী প্রকল্প, অবশ্যই অবশ্যই আরও এই খাল পাড়ের সৌন্দর্যায়ন হবে, শহরের সৌন্দর্যায়ন আরও ভালো মাত্রা পাবে। খুব সংক্ষেপে একটা জিনিস বলি, যে সরকারের দায়িত্ব কোনখান অবধি এবং সাধারণ মানুষের দায়িত্ব কতটা। নিঃসন্দেহে সাধারণ মানুষের প্রচুর দায়িত্ব আছে, যেটা এক্ষুনি দেবাশিসদা বলছিলেন, কিন্তু সরকারের দায়িত্বটা শুধুমাত্র আপনার পাড়ার জলটা পরিষ্কার করা নয়, মেসেজটা দেওয়া। মডেলটা ধরুন পোলিও, আজকে এমন একটা বড় সমস্যা, সারা পৃথিবী ভারতবর্ষের দিকে আঙুল তুলেছিল, সেটা ভারতবর্ষ গত কয়েক বছর আগে অফিসিয়ালি পোলিও ফ্রি হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে রাইট অ্যাক্রস দ্য কান্ট্রি, দ্য এন্টায়ার পলিটিক্যাল সিস্টেম তারা গিয়ার্ড আপ হয়েছে, মেসেজটা চলে গেছে ওপর থেকে তলা অবধি। সুতরাং আমি যখন পলিটিশিয়ানদের কথা বলছি, পলিটিক্যাল রেসপন্সিবিলিটি বলছি, তখন কিন্তু আমি জমা জলটা কাউন্সিলরকে পরিষ্কার করতে বলছি না। ওই জমা জলটা, আই হ্যাভ মাই ডাউট যে ওই জমা জলে কতটা ম্যালেরিয়া অ্যাকচুয়ালি হয়, আই হ্যাভ মাই ডাউট যে রাস্তায় জমা জলে কতটা ম্যালেরিয়া হয়, সেখান থেকে সারাক্ষণ গাড়ি যাচ্ছে, সারাক্ষণ সেই জল স্প্লিটার হচ্ছে। ইস্যুটা হচ্ছে সে কি মেসেজটা দিচ্ছে। একটা কোনো পলিটিক্যাল লিডার এই গত নির্বাচনের সময় বলেছে যে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ফেলবেন না,
কেউ বলেছে যে জল জবাবেন না, রাইট অ্যাক্রস দ্য একদমই জয়ন্তবাবু, এবং সেই কারণে আপনার ভয়েস কিন্তু আজ বলছে, আজ নয়, আমরা এই বিষয়ের উপরে অনেক দিন ধরে আলোকপাত করেছি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে ছোট ছোট সতর্কতা যদি নিজেরা অবলম্বন করতে পারি তাহলে অনেক বড় সমস্যা, প্রাণঘাতী সমস্যার হাত থেকে নিজেদের পরিবারকে রক্ষা করতে পারবো। যেতে যেতে শুধুমাত্র ডক্টর শেখরের কাছে আরেকবার খুব সংক্ষেপে দুই একটি বিষয় জানতে চাইছি এবং সেখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। আরও একবার যদি আপনি বলেন যে আমরা সবসময় চিন্তায় রয়েছি বর্ষার সঙ্গে এগুলো আসবে, কি ঘটতে চলেছে জানি না কার জীবনে, এই জায়গাতে আপনি যেটা বললেন যে প্যারাসিটামলের সঙ্গে কোনো পেনকিলার ইউজ করবেন না জ্বর হলে বা ডেঙ্গি হলে, এই বিষয়গুলোতে একটুখানি আরেকবার আলোকপাত করে হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছি ধরুন জলবাহিত রোগের ক্ষেত্রে মায়েদের যেটা জয়ন্তবাবু বলেছেন, দেবাশিসবাবু বলেছেন যে এই যে সচেতনতা, এবং আরেকটা মূল পয়েন্ট বলেছে যে জনপ্রতিনিধি যদি এই সচেতনতা করে দেন যে আমাদের এই করতে হবে এবং সেটা অ্যাভেলেবেল হতে হবে, অ্যাভেলেবেল না হলে আমরা কী করতে পারবো সেই অ্যাওয়ারনেস যদি করা যেতে পারে সেটা আমরা অনেকটা প্রতিরোধ করতে পারবো। ডেঙ্গু ভাইরাল ফিভারের যেহেতু কোনো চিকিৎসা নেই, সুতরাং একমাত্র প্যারাসিটামল ওষুধই একমাত্র উপায়। সেখানে আমি বারবার অনুরোধ করব জনগণকে এই মিডিয়ার থ্রু দিয়ে অন্য কোনো ওষুধ খাবেন না, কোনো পেইন কিলার খাবেন না। পেইন কিলার যখনই খাবেন তাহলে অন্যান্য আপনার শরীরে যদি লুক্কায়িত যে কোনো রোগ থাকে সেইটা এক্সাগারেট করবে। আরেকটা কথা হচ্ছে যেহেতু কোনো ভাইরাস ডিজিজ আপনার প্রতিরোধ ইমিউন সিস্টেমকে ড্যামেজ করে, এইমাত্র যদি অন্য কোনো ওষুধ খান সেই ইমিউন সিস্টেমের ড্যামেজটা আরও বেশি হবে এবং সেখানে কিন্তু সাংঘাতিক পরিণতি হতে পারে। সুতরাং এটুকুই আমি অনুরোধ করব সমস্ত এই মিডিয়ার থ্রু দিয়ে, যেটা দেবাশিসবাবু বলেছেন আমাদের স্বাস্থ্য পরিষেবায় অনেক উন্নত হয়েছে, এখন আমাদের ডেঙ্গু অনেক কমে গেছে, ভবিষ্যতে আরও আমাদের চেষ্টা হচ্ছে এবং কর্পোরেশন করছেন। যেমন অতীনবাবুর কথা বললেন, আমি নিজে অতীনবাবুর সঙ্গে মিটিং করেছিলাম, চেষ্টা হচ্ছে অনেকটাই কমেছে। চেষ্টাগুলো একদম শেখরবাবু সফল তখনই হতে পারবে যখন আমরা সকলে যৌথভাবে, সবাই মিলে আমাদের চেষ্টা সরকারের দিকে আঙুল তুললে লাভ নেই, তারা তাদের কাজ করছে, আমাদের কাজটাও আমাদেরকে করতে হবে, যেটা বারবার নিউজ টাইম বলছে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, আবারও আপনার ভয়েসের মাধ্যমে আমরা সেই বার্তাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আজ থেকে এই মুহূর্ত থেকে চারপাশটা একটু নজর রাখুন, হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, যদি কোথাও জল জমে থাকে সেগুলোকে অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করুন। যেটা উনি বললেন নুনের ব্যবহারটাও কিন্তু যথেষ্ট কার্যকরী, যেখান থেকে বের করতে পারছেন না 2 চামচ নুন সেখানে ফেলে দিন। আর যদি কিছু ঘটে তার জন্য কি প্রিকশন নিতে হবে সেই ব্যাপারটা তো খুব ক্লিয়ার করে তিনি মানে প্রত্যেকেই বলে দিলেন। আমরা এগুলো মাথায় রেখে চলতে চাই, এগুলোকে ব্যবহার করতে চাই নিজেদের জীবনে। মশা কতটা দূর করতে পারবো জানি না, কিন্তু মশা বাহিত রোগ দূর করতে পারবো, এটুকু চেষ্টা তো আমরা করতেই পারি। এখানেই শেষ করছি আপনার ভয়েস। ওনারও খবর জানতে দেখতে থাকুন নিউজ টাইম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।